আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেকেই থাইরয়েডের গ্ল্যান্ডের প্রবলেম হয়, অর্থাৎ হাইপোথাইরয়েড সমস্যায় আমরা ভুগি। তো এটার রুট কজটা আসলে কি? এই বিষয়ে কিছু ধারণা আমরা আজকের ভিডিওতে আমরা নিব। তো এটা একটা এডুকেশনাল ভিডিও, আশা করি আপনাদের উপকারে লাগবে। তো থাইরয়েড গ্ল্যান্ড আমরা জানি আমাদের গলার সামনে সামনের প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড আছে, 2.5 সেন্টিমিটার ওয়াইড। তো এই গ্ল্যান্ডটা থাইরয়েড হরমোন এখানে তৈরি হয়, এবং এইটা তৈরি হওয়ার জন্য যে স্টিমুলেশন, সেটা ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, যেটার প্রভাবে এখানে থাইরয়েড হরমোন তৈরি হয়। তো থাইরয়েড হরমোন মেনলি এখানে T3 T4 তৈরি হয়, বাট অ্যাক্টিভ ফর্ম হচ্ছে T3। তো এখন এই থাইরয়েড হরমোন তৈরি হওয়ার পর সেটা কিন্তু আহ, সঙ্গে সঙ্গে ব্লাডে কাজ শুরু করে না, এটাকে অ্যাক্টিভেট হইতে হয়। অ্যাক্টিভেট হতে গেলে আমাদের এই থাইরয়েড এখান থেকে T4 চলে আসে লিভারে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের থাইরয়েড হরমোন যেটা অ্যাক্টিভ ফর্ম সেটা হচ্ছে T3, এবং ইনঅ্যাক্টিভ ফর্ম হচ্ছে T4। এই T4 থেকে T3 কনভার্ট হয় কিছু কিছু জায়গায়, যেমন লিভার, কিডনি, ব্রেইন। এর মধ্যে লিভারই রেসপন্সিবল হচ্ছে 80%, 80% ক্ষেত্রে। অর্থাৎ আপনার শরীরে T4 থাকলেই চলবে না, আপনার শরীরে T3 হতে হবে। T3 না হলে আপনার থাইরয়েড তার যে কাঙ্ক্ষিত ফাংশন সেটা করবে না। আচ্ছা, তার আগে বলার আগে আমি বলে নিই যে এই থাইরয়েড হরমোনটা কেন গুরুত্বপূর্ণ। থাইরয়েড হরমোন বলেছি যেটা মেটাবলিজমের জন্য, আমাদের শরীরের আমাদের এনার্জি, আমাদের মেটাবলিজম করার জন্য থাইরয়েড হরমোন রেসপন্সিবল। তো থাইরয়েড হরমোনের ঘাটতি হলে আমাদের শরীরে প্রায় 100 রকমের এনজাইম, 100 এনজাইম ব্লক হয়ে যায়। ঠিক আছে, ব্লক হয়ে গেলে তারা যে ফাংশনগুলো করতো সেগুলো করতে পারে না। যেমন আমাদের প্রোটিন সিনথেসিস হয় না, যে কারণে আমাদের প্রপার চুল ডেভেলপ করা যে প্রোটিন, সেটা সিনথেসিস না হওয়ার কারণে চুল রুক্ষ হয়ে যায়, পাতলা হয়ে যায়। নখের প্রোটিন তৈরি না হতে পারার কারণে নখগুলোর লম্বা লম্বা রিজ দেখা যায়, চামড়া ঝুলে যায়, গলা চামড়া ঝুলে যায়, পেটে চামড়া ঝুলে যায়। তারপর হচ্ছে আমাদের সারাদিন উইক লাগে, দুর্বল লাগে। আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসে, স্পেশালি পা ঠান্ডা হয়ে যায়, রাতে অনেকের মোজা পরে থাকতে হয়। তারপর আমাদের এনার্জি কমে যায়, আমাদের লিবিডো কমে যায়। তারপর আমাদের ক্রেভিং হয়, আমাদের স্পেশালি কার্বোহাইড্রেটের প্রতি প্রচুর ক্রেভিং হয়। আমরা অত্যাধিক ব্রেড খাই, পাস্তা খাই, পিৎজা খাই, বার্গার খাই, আহ, চিনি খাই, হ্যাঁ, সুগার খাই, বা সুইট মিটস খাই। হ্যাঁ, এগুলো আমরা এগুলোর প্রতি আমাদের আগ্রহ বা ফ্যাসিনেশন বেশি তৈরি হয়। অর্থাৎ আমাদের শরীরের লট অফ ফাংশন, হ্যাঁ, মেমোরি, ব্রেইন, হ্যাঁ, বুস্ট আপ করা, সারাদিনের ওয়েলনেস, হ্যাঁ, এই বিষয়গুলো থাইরয়েড হরমোনের সাথে রেসপন্সিবল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো থাইরয়েড হরমোন এখন যদি আমাদের প্রবলেম হয়, তাহলে এখানে T4 তৈরি হয়। এবং T4 মানে হচ্ছে 4টা আয়োডিন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে T4 মানে 4টা আয়োডিন, এবং T3 মানে 3টা আয়োডিন। তো এই টি ফোর থেকে T3 যে কনভার্ট হয়, এখানে 5 ডাই আয়োডিনেজ, আয়োডিনেজ নামে একটা এনজাইম রেসপন্সিবল। এই এনজাইমটাও যদি কোনো কিছুর অভাবে তৈরি না হয়, তাহলে সেটা T4 থেকে T3 কনভার্ট হবে না। তো যেই পয়েন্টে আসছিলাম, আমাদেরকে, আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে থাইরয়েডের প্রবলেমটাকে শুধু আহ, বিচ্ছিন্নভাবে থাইরয়েড কেন্দ্রিক চিন্তা না করে ওভারঅল বডিতে চিন্তা করতে হবে যে আমাদের অন্যান্য জায়গায় সমস্যা আছে কিনা। তাহলে সেটাও থাইরয়েড হরমোনের মানে অ্যাক্টিভ থাইরয়েড হরমোন তৈরি না হওয়ার একটা মূল কারণ। সেটা হচ্ছে, আমরা বললাম থাইরয়েড হরমোন তৈরি হলো, লিভারে আসলো, যেহেতু 80% কনভার্ট হয় লিভারে। তো লিভারে T4 থেকে T3 কনভার্ট করে। এখন যদি কোনো কারণে আমাদের লিভার ড্যামেজ হয়, লিভার ড্যামেজ হয়, তাহলে T4 থেকে T3 কনভার্ট হতে পারে না। সেটা হতে পারে অত্যাধিক ফ্যাটি লিভারের কারণে হতে পারে, বা লিভার প্রপারলি ফাংশন করছে না, বা লিভারে কোনো হেপাটাইটিস অথবা ক্রনিক কোনো ডিজিজের কারণে লিভার অথবা লিভারের মধ্যে বাইল ক্যানালিকুলি যেটা আছে সেটা ব্লক হয়ে আছে। তো গল ব্লাডারের প্রবলেম। ঠিক আছে, এখানে বাইল খুব ইম্পর্টেন্ট। যদি বাইল মানে পিত্ত, সেই পিত্তর ভিতরে চ্যানেল থাকে বিভিন্ন লিভারে, হ্যাঁ, নদী শাখা উপশাখার মতো চ্যানেল থাকে, বিভিন্ন বাইল ডাক্ট থাকে। তো সেই বাইল তৈরি হয়ে গল ব্লাডারে জমা হয়, এবং বিলিয়ারি ডাক দিয়ে আমাদের ডিউডেনামে চলে আসে। তো এই বাইলটা প্রবাহিত না হলেও কিন্তু আমাদের T4 থেকে T3 কনভার্সনে প্রবলেম হয়। এবং বাইল কনসেন্ট্রেশন গুরুত্বপূর্ণ, কারণ বাইল আয়োডিনকে কনসেন্ট্রেট করতে সাহায্য করে, অর্থাৎ এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো যাদের গল ব্লাডার প্রবলেম হয় তাদের ক্ষেত্রেও এই অ্যাক্টিভ T3 পায় না,
অর্থাৎ আমাদের বডিতে T4 থাকলেই হবে না, আমাদেরকে কাজের জন্য যে থাইরয়েড হরমোন সেটা হচ্ছে T3, T3 পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা শুধু অনেক সময় ব্লাড টেস্টে টিএসএইচ করি, হ্যাঁ, এই টিএসএইচ করি, টিএসএইচ করলে কিন্তু অনেকের রিপোর্ট নর্মাল থাকলেও আমাদের এই থাইরয়েড হাইপোথাইরয়েডের যে সিমটমগুলো বললাম সেগুলো কিন্তু ভালো হয় না, কারণ আমাদের বডি T4 থেকে T3 কনভার্ট করতে পারে না, কারণ টিএসএইচ মোর রিলেটেড টু T4, ঠিক আছে? T4 ওকে থাকলে টিএসএইচ ওকে থাকে, কিন্তু T4 ওকে থাকলে আমার বডিতে যে T3 তৈরি হয়েছে সেটার কোনো গ্যারান্টি নাই। তো এখানে আমাদের লিভার খুব রেসপন্সিবল একটা পার্ট, অর্গান, যেটা T3 কনভার্ট করে। তো লিভারের জন্য লিভার হেলথ মেনটেন করতে হবে, লিভার ড্যামেজ যেন না থাকে, গলব্লাডার জন্য ভালো থাকে, প্রপারলি যেন বাইল তৈরি হয়, হ্যাঁ? তো বাইল যদি আমাদের কম তৈরি হয় তাহলে আমাদের আয়োডিন কনসেন্ট্রেশন হবে না, ঠিক আছে? এই জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যাদের কনস্টিপেশনের সমস্যা হয়, তাদের বাইল কম থাকার কারণে কনস্টিপেশন হয়, লিভারের বাইলগুলো জমে থাকে, তো তাদের ক্ষেত্রেও কনভার্সন হতে সমস্যা হয়, ঠিক আছে? তো এগুলো, এই প্রবলেমগুলো যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের এগুলো খেয়াল রাখতে হবে যে এই প্রবলেমগুলো আছে। তো নেক্সট আমরা যেহেতু আরেকটা বলছিলাম যে থাইরয়েডের প্রবলেমের মধ্যে প্রাইমারি কজ এবং সেকেন্ডারি কিছু কজ আছে। তো আমরা সেকেন্ডারি কজটাই বেশি, প্রাইমারি কজ খুবই কম। প্রাইমারি কজ মানে কোনো কারণে থাইরয়েডে যদি ওভার রেডিয়েশন ইনজুরি হয় তাহলে থাইরয়েড ড্যামেজ হয়ে থাইরয়েড গ্ল্যান্ডটাই নষ্ট হয়ে গেল, হ্যাঁ, বা থাইরয়েড গ্ল্যান্ডটা ফাংশন করছে না, তো সেটা খুব কম ক্ষেত্রেই হয়। ম্যাক্সিমাম হচ্ছে অন্য জায়গার প্রবলেম, যেটাকে বলা হয় সেকেন্ডারি, অন্য জায়গার প্রবলেম বা অন্য কোনো কিছুর ঘাটতি, সেটা মিনারেল, ভিটামিন বা অন্য কোনো হরমোন বা জেনোস্ট্রোজেন বা অন্যান্য যে অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি, সেগুলো থাইরয়েড হরমোনে যে থাইরয়েড গ্ল্যান্ডের উপর যে কাজ করে তাকে বাধাগ্রস্ত করছে, এটাকে বলা সেকেন্ডারি ইস্যু। তো সেকেন্ডারি ইস্যু মেইনলি রেসপন্সিবল হাইপোথাইরয়েডের জন্য, প্রাইমারি কজ খুবই কম। তো এখন সেকেন্ডারি কজের মধ্যে প্রথমে যেটা বললাম আয়োডিন কম হয়ে যাওয়া। আয়োডিন কম হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, যে আমাদের ডায়েট, হ্যাঁ, আমরা যে খাবার খাচ্ছি সেখানে আয়োডিন অনেক কম থাকে, বিকজ আয়োডিন হচ্ছে প্রাইম বা প্রিন্সিপাল সোর্স, ঠিক আছে? আয়োডিন এবং এখানে আরেকটা মিনারেলসের কথা বলি, সেটা হচ্ছে সেলেনিয়াম। আমি এটা নিয়ে আলাদা করে পরে আলোচনা করব। এছাড়া অন্যান্য অনেক ভিটামিন মিনারেল সাপোর্টিভ হিসেবে লাগে এই এনজাইমগুলোকে পারফর্ম করতে, এই যে 5-ডাইআয়োডিন আছে এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করতে লাগে। তো যাই হোক, আয়োডিন এবং সেলেনিয়াম ইম্পর্টেন্ট। তো আয়োডিনের সোর্স হচ্ছে আমাদের সমুদ্র, সুতরাং যাদের আয়োডিন কম থাকে তাদের আয়োডিন রিপ্লেস করতে হয়। আর আয়োডিন আমাদের অনেক গবেষণা এখন বর্তমানে প্রমাণিত যে আয়োডিন আমাদের যে ডেইলি অ্যালাওয়েন্স যেটা, সেখান থেকে অনেক বেশি পরিমাণে প্রয়োজন। এটা জাপানি পিপলের উপর রিসার্চ করে বের করা হয়েছে যে আমরা অনেক বেশি পরিমাণে আয়োডিন কনজিউম করতে হবে থাইরয়েড হরমোন তৈরি করার জন্য। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ, আয়োডিনের ঘাটতি দেখতে হবে। তো আয়োডিন ঘাটতি আমরা কীভাবে দেখতে পারি, আমার একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটা বাসায় বসে টেস্ট করা যায়, একটা ধারণা পাওয়া যায়, যেহেতু আমাদের ল্যাব বেসড টেস্ট এখনো বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি। তো আরেকটা হচ্ছে যে ইস্ট্রোজেন যদি বেড়ে যায়, ঠিক আছে? তো ইস্ট্রোজেন হচ্ছে কি, ইস্ট্রোজেন বেড়ে গেলে আমাদের কীভাবে থাইরয়েডের প্রবলেম হয়, বা ইস্ট্রোজেন ডমিনেন্স হলে কীভাবে থাইরয়েডের প্রবলেম হয়। ইস্ট্রোজেন গুরুত্বপূর্ণ একটা ফিমেল হরমোন। তো এটা যদি ইস্ট্রোজেন বেড়ে যায় তাহলে ইস্ট্রোজেনটা থাইরয়েড গ্ল্যান্ডের এখানে রিসেপ্টরে, থাইরয়েড হরমোন যেখানে কাজ করে সেই রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, যে কারণে T4 তৈরি হতে সমস্যা করে, এবং ইস্ট্রোজেন একইভাবে লিভারের ব্লক করে রিসেপ্টরে, যেখানে T4 থেকে T3 কনভার্সন হতে বাধা দেয়। তাহলে সে দুই জায়গাতে ঝামেলা করছে, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা করছে এবং লিভারের প্রবলেম করছে। সো ইস্ট্রোজেন ডমিনেন্স এটা আমরা কিভাবে বুঝলাম ক্লিনিক্যালি, আপনারা দেখবেন অনেক সময় প্রেগনেন্সির পরে বডিতে অনেক ইস্ট্রোজেন তৈরি হয়, এবং প্রেগনেন্সির পরে মহিলাদের হাইপোথাইরয়েডের সিমটম বেশি দেখা যায়, অর্থাৎ প্রেগনেন্সির শেষের দিকে অথবা প্রেগনেন্ট অবস্থায় অথবা প্রেগনেন্সির পরে তার থাইরয়েডের সমস্যা হচ্ছে, এবং তার ডাক্তাররা থাইরয়েডের মেডিসিন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? থাইরয়েড খেতে হচ্ছে, বলতেছে যে আমি প্রেগনেন্সির পর থেকে থাইরয়েডের সমস্যা। তো ইস্ট্রোজেন ডমিনেন্স হয়। এছাড়া ইস্ট্রোজেন ডমিনেন্স আরও কিছু সিমটম আছে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা আপনি দেখে নেবেন। ইস্ট্রোজেন ডমিনেন্স হলে মহিলাদের পেইনফুল মাসিক হয়, প্রচুর ব্লিডিং হয়, মাসিকের আগে প্রিমেনস্ট্রুয়াল সিমটম হয়, ঠিক আছে? এবং বিভিন্ন জায়গায় সিস্ট ডেভেলপ করে। তো ইস্ট্রোজেন বেশি হলে এই সমস্যাগুলো হয়। তো এটা আমরা বললাম। তো বাইল কমে গেলে সমস্যা হয়, লিভার ড্যামেজ হলে সমস্যা হয়। এছাড়া লাস্ট যে বিষয়টা, এটা হচ্ছে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি অনেক বড় চ্যাপ্টার হয়ে যাবে দেখে এখানে আলোচনা করলাম না। এখানে অটো অ্যান্টিবডি বা অটো ইমিউন ডিজিজ, যেটাই মেইন প্রায় 90% কজ হচ্ছে এই হাইপোথাইরয়েডের, যেখানে বিভিন্ন জিনিস যেমন গ্লুটেন, সয় প্রোটিন,
এগুলোর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়ে সেগুলো রিসেপ্টর ব্লক করে দেয় এবং থাইরয়েড হরমোন তৈরি হতে পারে না। ঠিক আছে? এছাড়া কিছু ডেফিসিয়েন্সি বললাম, কিছু ভিটামিন, হ্যাঁ? যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, তারপরে হচ্ছে আপনার আয়োডিন, সেলেনিয়াম, ঠিক আছে? এরকম জিঙ্ক, ম্যাগনেসিয়াম, হ্যাঁ? খুব গুরুত্বপূর্ণ। এগুলোর বড় একটা ভূমিকা আছে। সুতরাং ভালো হেলদি খাবার খাওয়া উচিত। তো সেগুলো মেইনটেইন করতে হবে। তাহলে আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রুট কজটাকে দেখব। থাইরয়েড প্রবলেম শুধু থাইরয়েড নিয়ে চিন্তা না। থাইরয়েডের সাথে আমার লিভারের সুস্বাস্থ্য মেইনটেইন করছি কিনা, আমার শরীরে ইস্ট্রোজেন ডমিনেন্স আছে কিনা, হ্যাঁ? সেগুলো দেখে আমাদেরকে টোটাল হিস্ট্রি নিয়ে তারপরে এগুলোকে যখন আমরা কারেকশন করতে পারবো, হ্যাঁ? তখন আমরা থাইরয়েড হরমোনকে, থাইরয়েড গ্ল্যান্ডকে রিফ্রেশ করতে পারি এবং থাইরয়েড গ্ল্যান্ডকে আমরা সুস্বাস্থ্যে ফিরিয়ে আনতে পারি। এবং এটা করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মেডিসিন ছাড়া আমরা থাইরয়েড আবার নর্মাল ব্যাক করতে পারি। তো সবসময় লাইফ লং থাইরয়েডের মেডিসিন খেয়ে যেতে হয় না। তো ফাংশনাল মেডিসিন এটাই বলে যে সবসময় ফাইন্ড আউট দ্য রুট কজ। ওকে, মানে ফাংশনাল মেডিসিনের টোটাল চিন্তাটাই হচ্ছে রুট কজকে ফাইন্ড আউট করা। রুট কজকে ফাইন্ড আউট করে সেটাকে সলভ করা। তো সলভ করলে আমাকে যে এই প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো যাই হোক, আমরা আজকে ভিডিওটা লেনদেন না করি। আমরা এই থাইরয়েড নিয়ে অনেকগুলো ভিডিও করার ইচ্ছা আছে। তো আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের এই ভিডিওগুলো জনস্বার্থে করা, সুতরাং আপনাদের এই ভিডিওগুলো আপনাদের আত্মীয়স্বজন বা নিকটাত্মীয় বা অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদেরকে সবার কাছে পৌঁছে দিবেন, কারণ এই মেসেজগুলো সবার জানা প্রয়োজন।